নমস্কার, আমি সুদীপ। আর বহুদিন পরে আবার একটা স্টোরি নিয়ে আসলাম। এটি এদেশের ঘটনা নয়, ইউরোপের কোথাওকার ঘটনা। কিন্তু কোথাকার ঘটনা সেটা আমি ঠিক জানিও না। আমি একজনের মুখে এটা শুনেছিলাম। আমারই এক পরিচিত ব্যক্তি, যে বাইরেই থাকতো, সারা জীবন উনি বাইরেই কাটিয়েছে। তো ওনারই এক প্রতিবেশীর সাথেই ঘটনাটি ঘটে। তা ঘটনাটি এরকম যে যে প্রতিবেশীর সাথে ঘটনাটি ঘটে সেও ইন্ডিয়ান। তো সে এখান থেকে বিয়ে হয়ে ইউরোপের কোনো একটা জায়গায় তার বিয়ে হয়ে যায়। সে যাওয়ার পরে মেয়েটির, সে একটি মেয়ে ছিল। তো মেয়েটির বাবা মা কেউ বেঁচে ছিল না। তার মামা মামিরা তাকে বড় করে এবং বিয়ে দেয়। বিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যে মামা মামি মারা যায়। তারা অনেক বয়স্ক ছিল, তো সেই কারণেই তারা মারা যায়। তো ব্যাপারটা হলো যে মেয়ের তারপরের থেকে আর কোনো আত্মীয় বা কেউ আর ছিল না। আত্মীয় স্বজন বলতে ইন্ডিয়াতেও কেউ ছিল না, আর ইউরোপে তার সেই হাজব্যান্ড। এবার হাজব্যান্ড আর ওয়াইফের ব্যাপারে বলি। হাজব্যান্ডের বয়স অনেকটা বেশি ছিল, মানে মেয়ের বয়সে প্রায় দ্বিগুণের কাছাকাছি। কিন্তু তার যে মানে প্রতিপত্তি এবং তার পয়সা কড়ি ভালো ছিল, তার জন্যই তার সঙ্গে তার মামারা বিয়ে দিয়েছিল। তো দিন ভালোই কাটছিল ধীরে সুস্থে। সে হাউসওয়াইফই ছিল, আর তার হাজব্যান্ড কোনো নাম করা ব্যবসায়ী ছিল। এবার হাজব্যান্ডও ভারতীয়, কিন্তু সে কোনোদিন ইন্ডিয়াতে সেভাবে থাকেনি। মানে সেখানেই তার জন্ম, ইউরোপেই তার জন্ম এবং ইউরোপেই সে থাকতো, ইউরোপেই তার ব্যবসা। তো হাজব্যান্ড ওয়াইফ থাকতো এবং তাদের একটি মানে চাকর টাইপের ছিল, একটি একটু বয়স্ক লোক ছিল, যাকে বলে বাটলার আর কি। সে থাকতো। এই তিনজনেরই বাড়ি থাকতো এবং বাড়িতে আগে একটি কুকুর ছিল, কিন্তু কিছুদিন পর কুকুরটি কোনো কারণে নিরুদ্দেশ হয়ে যায়, মানে কুকুরটিকে আর পাওয়া যায় না। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেরকম খুব ভালো সম্পর্ক ছিল না। হাজব্যান্ড নিজের কাজ নিয়ে থাকতো, বিভিন্ন শহরে যাতায়াত করতো, ওয়াইফ নিজের মতো থাকতো, আর কিছু কিছু ইন্ডিয়ান কমিউনিটির সঙ্গে মিশতো তারা, কিন্তু সেভাবে কিছু না। তো ঘটনাটির সূত্রপাত এই বাংলো বাড়ির থেকেই, যেখানে সে বিয়ে হয়ে গেছিল। প্রথম 3-4 বছর তো ভালোই কেটেছিল, কোনো রকম প্রবলেম হয়নি। তারপর থেকে প্রবলেম হওয়া শুরু হলো। তারপরে মাঝে মাঝেই এই যে বউটি, সে কিন্তু যে অশরীরী যে আছে সেই বাড়িতে, সেটা কিন্তু সে আস্তে আস্তে বুঝতে পারছে এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি মাঝে মাঝে সেই ওয়াইফ দেখতে পেত। সেই ওয়াইফ নিচতলায় থাকতো। জিনিসটা তার অদ্ভুত লাগলেও তার কিছু উপায় ছিল না। তো এই ঘটনা চলতে থাকে, 1-1.5 বছর ধরে চলতে থাকে এবং সে আস্তে আস্তে মানে বলতে পারেন নার্ভাস রুগী হয়ে যায়। তার নার্ভের মধ্যে একটা প্রবলেম চলে আসে। ডাক্তার দেখানো হয়। ডাক্তার তো ডাক্তারি ভাষায় বলে যে কিছু করার নেই, এটা বোধহয় কোনো মানে কোনো প্রবলেম, কোনো ভীতির থেকে হচ্ছে বা সাইকিয়াট্রিক প্রবলেমের থেকে হচ্ছে। তো জিনিসটা একটু খারাপ দিকে চলে যায়। তো একদিন সেই ওয়াইফের কোনো এক পরিচিত বন্ধু, কোনো মহিলা, তাকে মানে বেঁচে উঠতে, উনি যে এই যে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল সেখান থেকে আবার ফিরে আসতে তাকে অনুপ্রাণিত করে। আপনারা হয়তো জানেন যে ওষুধে জানা কাজ হয়, তার থেকে বেশি কোনো বন্ধু বা আত্মীয়ের সে যদি তাকে অনুপ্রাণিত করে বেঁচে ওঠার জন্য, তাতে বেশি কাজ হয়। ওষুধের থেকে অনেক বেশি কাজ হয় তাতে। তো সেই জিনিসটাই তার হয়। সে তার মধ্যে আবার বাঁচার ইচ্ছা ফিরে আসে। ফিরে আসার পরে সে জিনিসটা ভাবে যে কী জিনিসটা হচ্ছে, মানে কেন হচ্ছে এবং কি হচ্ছে। তো তার সন্দেহ তার হাজব্যান্ডের প্রতি যায় এবং সেই যে ভদ্রলোক ছিল ওনাদের
ঘরে থাকতো, মোটামুটি 12-13 ঘন্টা থাকতো, তার ওপরেও যায়। তো একদিন সে দেখে যে তার হাজবেন্ড, কিন্তু সে অনেকদিন ধরেই ওটা খেয়াল করেছে, তার হাজবেন্ড কিন্তু রাতের কিছুটা টাইম, মানে রাতে ঘুমানোর পরে কিছুটা টাইম সে মানে বেডরুম থেকে সে বাইরে থাকে। সে প্রথমে বউ ভাবতো যে লাইব্রেরিতে থাকে বা অন্য কোথাও পড়াশোনা করে বা কিছু করে, কিন্তু পরে সেটা বুঝতে পারে যে সেটা পড়াশোনার কোনো ব্যাপার নেই, অন্য কোনো একটা কাজে সে যায়, ঘরের বাইরে যায় না, বাড়ির মধ্যেই কিছু একটা কাজ করে। বাড়িটা বাংলো প্যাটার্নের বড় বাড়ি, এবার সব কিছু সবসময় খেয়াল রাখা সম্ভব নয়। তো একদিন সে ভাবে যে তার সেই হাজবেন্ডকে সে ফলো করবে। তো ঠিক যখন রাত 1:30 বাজে, তখন তার হাজবেন্ড হঠাৎ করে উঠে যায়। সেটা শীতের রাত ছিল, বাইরে বরফ পড়ছে। উঠে যায় এবং যে নাইট ড্রেস পরেছিল সেই নাইট ড্রেসেই সে উঠে দোতলার দিকে যায়। তার ওয়াইফও তাকে ফলো করে, বাড়িতে মাত্র 2 জন। ফলো করার পরে সে দোতলায় উঠে দেখে ওখান থেকে একটা দরজা খোলে তার হাজব্যান্ড। দরজা খুলে সেই দরজাটা ঠিক বাড়ির বাইরের দিকে যাচ্ছে, মানে দোতলার থেকে ডাইরেক্ট একটা সিঁড়ি বাড়ির বাইরে যেত, বাগানের মধ্যে, সেখানে যাচ্ছে। সেই সিঁড়ি তেমন কেউ ব্যবহার করতো না। তো ওয়াইফের সন্দেহ হয় এবং সে কিছু শীত বস্ত্র ওই আশপাশ থেকে জোগাড় করে নেয়। জোগাড় করে নিয়ে সে তার হাজব্যান্ডকে ফলো করে। হাজব্যান্ডকে ফলো করে দেখে যে বাগানের মধ্যে একটি ঘর ছিল, যেটা অনেক আগে কোনো সময় একটা হয়তো কুকুর থাকতো, কিন্তু সেই যে কুকুরটা নিরুদ্দেশ হয়ে যায়, সেই কুকুরটার ঘরটা অ্যাবান্ডন করেছিল, সেখানে তার হাজব্যান্ড ঢুকে যায়। তো তার ওয়াইফের সন্দেহ হয় যে এত ছোট ঘরের মধ্যে তার হাজব্যান্ড কী করে। রাত্রি যখন তার ওয়াইফ তখন ফিরে আসে বেডরুমে, ফিরে শুয়ে পড়ে। রাত্রি যখন 3টে, তখন তার হাজব্যান্ড ফিরে আসে সেখান থেকে। ফিরে এসে সে শুয়ে পড়ে এবং সকালবেলা অ্যাজ ইট ইজ তার কাজে সে বেরিয়ে যায়, দেরি হয়ে তার কাজে সে বেরিয়ে যায়। এই জিনিসটা তার ওয়াইফ দেখে যে প্রায় প্রতিদিনই হচ্ছে এবং খুব মাঝে মধ্যে গ্যাপ পড়ে, কিন্তু প্রতিদিনই রাত্রি 1:30 থেকে 2টোর মধ্যে চলে যেত এবং 3টে, 3:15 মধ্যে চলে আসতো, এসে ঘুমিয়ে পড়তো আবার। এটা তার ওয়াইফের একটু সন্দেহ জানে যে জিনিসটা কী হচ্ছে, কী আছে ওই ঘরে। ঘরটা পরে একদিন সকালবেলা তার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে সেই ওয়াইফ বাইরের দিকে গিয়ে দেখে যে ঘরটার মধ্যে ছিটকিনি আছে বেশ কয়েকটা এবং তালা দেওয়া আছে, মানে বেশ সিকিউর ঘরটা, এবং ঘরটা বাগানের মাঝামাঝি একটা ঘর। তো সে তালা তো তখন ভাঙতে পারে না। পরবর্তীকালে সে তার হাজব্যান্ডের কাছে ওই তালার চাবিগুলি পেয়ে যায়। অদ্ভুত ব্যাপার ছিল, হাজব্যান্ড কিন্তু চাবিগুলি একটা ড্রয়ারের মধ্যে রেখে তারপর তার অফিসে চলে যেত, মানে চাবিগুলি ঘরেই থাকত। তার ওয়াইফ তখন লোকাল যে লক স্মিথ আছে, যারা চাবি বানায় আর কি, তাদের কাছে ওই গোছার প্রত্যেকটা চাবি ডুপ্লিকেট বানায়, ডুপ্লিকেট বানিয়ে নিজের কাছে রেখে দেয়। একদিন দুপুরে যখন ঠান্ডাটা একটু কম ছিল, তখন সে ভাবে যে দেখতে হবে সেই ঘরের মধ্যে কী আছে। তো সে যায়, যাওয়ার পরে একটা একটা করে প্রত্যেকটা তালা খোলে এবং ইউরোপের একটু শহরের বাইরে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু খুব একটা বেশি ভিড়ভাট্টা হয় না, মানে ভিড়ভাট্টা খুবই কম এবং লোকজন খুবই কম যায়। কাজে ওই যে উনি ঘর খুলে ঢুকছে বা তার কোনো প্রত্যক্ষদর্শী থাকে না বা কোনো সাক্ষী থাকে না। সে ঘরটায় ঢুকে ঘরটা বন্ধ করে দেয়। যেহেতু দুপুরবেলা তার হাজব্যান্ড আসার অনেক টাইম ছিল, সন্ধ্যেরও পরে তার হাজব্যান্ড আসবে। তো ঘরটায় ঢুকে দেখে যে ঘরটা শুধু ওই কুকুরের ঘর নয়, তার মধ্যে পিছন দিকে আরেকটা ছোট দরজা আছে। দরজা দিয়ে ঘরটা মানে মাটির তলায় একটা সুড়ঙ্গ চলে গেছে। তো তার ওয়াইফের ভয় করলেও সে আর কি করবে, দেখতে তো হবে যে কি আছে সেখানে। তো তার ওয়াইফ তখন আস্তে আস্তে নিচে যায়
নিচে গিয়ে দেখে যে সেখানে আরেকটা রুম আছে, সেই রুমের লাইট জ্বালা আছে এবং কিছু লাইট জ্বালা নেই। তো লাইট না জ্বেলে তো ওখানে করা সম্ভব নয়, এবং অক্সিজেন আসার জন্য ভেন্ট করা আছে। মানে অনেক দিন আগের এই রুমগুলো, হয়তো তার হাজব্যান্ডের পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ কেউ একজন এটা বানিয়েছিল। সে তখন ওই রুমে ঢুকেই একটা অদ্ভুত গন্ধ পায়, একটা মানে স্পিরিট বা এই ধরনের একটা গন্ধ। স্পিরিট মানে মেডিকেল স্পিরিট যেগুলো, তার গন্ধ পায়, একটা উগ্র গন্ধ। এবং সে নাকে রুমাল চাপা দিয়ে আস্তে আস্তে ঢুকে যখন ঘরটার মাঝামাঝি যায়, যখন তার চোখ সয়ে যায় লাইটে, তখন সে যেটা দেখে তাতে তার মানে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে, মানে অদ্ভুত টাইপের লাগে তার। সে দেখে যে অনেক মহিলার মৃতদেহ সেখানে পড়ে আছে, পুরো কফিনের মতো, এবং সেগুলো প্রিজার্ভ করা আছে। তখন সে মানে জিনিসটা ভাবে যে তার হাজবেন্ড কি করছে এখানে, এত বড় ব্যবসায়ী, এত কিছু প্রচার তার, তা এদেরকে কেন সে মেরেছে, কিছুই বুঝতে পারে না। তার মাথা খারাপ হওয়ার মতো জোগাড়, অন্তত 5-6 জনের লাশ সেখানে আছে। তো তখন সে ভাবে যে কি করবে, এভাবে তো মানে চলতে দেওয়া যায় না। তার হাজব্যান্ড নিশ্চয়ই সে তাদেরকে খুন করেছে বা কিছু একটা ব্যাপার আছে, নাহলে প্রায়শই রাত্রিবেলা সে এসে তখন সে বুঝতে পারে যে তার হাজব্যান্ড এসে সেখানে হয়তো ইয়েগুলো করে, মানে যে মেডিকেশন বা এই ধরনের জিনিসগুলো, যাতে জিনিসগুলো প্রিজার্ভ থাকে, সেটা সে করে। এরপরে সে একটা স্টেপ নেয়। পরের দিন তার হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে সে তার মহিলা বন্ধুর সঙ্গে পুলিশের কাছে যায় এবং পুলিশের কাছে গিয়ে পুরো ঘটনাটি বলে। প্রথমে পুলিশ তো বুঝতে পারে না যে এরকম ধরনের বড় ব্যবসায়ী কী করে এরকম করতে পারে, কিন্তু পরবর্তীকালে পুলিশ এটা তদন্ত করে এবং তদন্ত করার পরে তারা সেই হাজব্যান্ডকে গ্রেপ্তার করে এবং ওই যে লাশগুলো, ওই লাশগুলোকে সেখান থেকে নিয়ে তাদের আইডেন্টিফাই করে যে কার কী লাশ আছে। এবং দেখা যায় যে প্রত্যেকটা লাশে যতগুলো মেয়ে আছে সবই তার হাজব্যান্ডের অফিসে কোনো না কোনো টাইমে জব করতে, এবং অনেকের অন্য দেশ থেকে এসছে, অনেকের ওই দেশেই বাড়ি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের খোঁজখবর নেওয়ার মতো তেমন কেউ নেই, এর জন্যই কোনো খোঁজখবর হয়নি, কোনো ইনকোয়ারি হয়নি। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং তার হাজব্যান্ড পরে জেরার স্বীকার করে যে এটা তার একটা নেশা, মানে সে তার মহিলাগুলোর সঙ্গে কোনো খারাপ কিছু করেনি, হয়তো কোনো মহিলা গঠিত ব্যাপারে তার কোনো তীব্র অভিজ্ঞতা ছিল, সেখান থেকে তার মধ্যে এই প্রতিহিংসাটা জাগে এবং সে মহিলাদের খুন করতে শুরু করে। যাই হোক, তারপরে তার বিচার চলে তার ফাঁসি হয়, এবং ফাঁসি হওয়ার পরে এই বাড়িতে এই ধরনের যে স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটি সেটা কমে যায় এবং একদম আস্তে আস্তে পরে নীল হয়ে যায়। তো ওই ভদ্রমহিলা পরে অন্য লোককে বিয়ে করে এবং এই সম্পত্তিও পায়, সে ঠিকঠাকভাবেই জীবনযাপন করে।